হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা কম বেশি সবাই অবগত হয়ে গেছো ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্টের যে বাজেট প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে। হেডলাইনগুলো সবাই কম বেশি জেনে গেছো, কিন্তু আমাদের এক্সাম পার্সপেক্টিভে আরও ডিটেলসে আমাদের জানতে হবে। পশ্চিমবঙ্গের যে কোনো এক্সাম এবং যে কোনো ইন্টারভিউ, এই দুটোর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই বাজেটটা খুঁটিয়ে পড়ার। তো সেই জন্যই আমি এই ভিডিওটা আনলাম। তোমরা যদি ঠিকঠাক রেসপন্স দাও তাহলে আমি দ্বিতীয় ভিডিও আনবো। আর প্রথমেই চলো জেনে নিই। দেখো, তোমরা এই থাম্বনেলে দেখতে পাচ্ছ মাননীয় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়, তিনি একটা ব্যাগ ধরে আছেন। সেই ব্যাগটাই হচ্ছে মাদুর কাঠি দিয়ে তৈরি। এই মাদুর কাঠি কোথায় বিখ্যাত বলো তো? এই মাদুর কাঠি বিখ্যাত হচ্ছে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিখ্যাত। বিশেষ করে সবং এবং পিংলা এই দুটো ব্লকের, এই দুটো জায়গার খুব বেশি বিখ্যাত মাদুর কাঠি, এবং এটা একটা জিআই ট্যাগ প্রাপ্ত সামগ্রী। ঠিক আছে, চলো শুরু করা যাক। এই যে পশ্চিমবঙ্গের বাজেট, তার উপরে আগে তো বিশ্ববাংলা লোগো থাকতো, এখন দেখতেই পাচ্ছ যে আমাদের অশোক স্তম্ভের লোগো আছে। তো ওটা বিষয় না, বিষয় হচ্ছে এটা পঞ্চশক্তি সমৃদ্ধি সোনার বাংলা। এটা হচ্ছে থিম, পঞ্চশক্তি সমৃদ্ধি সোনার বাংলা। থিম বা ট্যাগলাইন এরকমভাবে এই কোশ্চেনটা আসতে পারে, পঞ্চশক্তি সমৃদ্ধি সোনার বাংলা। যে পশ্চিমবঙ্গ বাজেট 2026-27 কী ছিল ট্যাগলাইন বা থিম, সেটা হবে পঞ্চশক্তি সমৃদ্ধি সোনার বাংলা। ওকে। আর আমাদের অর্থমন্ত্রী তো জানো, ডক্টর স্বপন দাশগুপ্ত। আর 22 তারিখে বাজেট পেশ হয়েছে, এটা পরে হয়তো আসতেই পারে। এরপরে চলে যাই আমরা ফার্স্ট পেজে। বিকশিত বাংলা, বিকশিত ভারত 2047-এর টার্গেট নেওয়া হয়েছে। 2047-এর টার্গেট নেওয়া হয়েছে বিকশিত ভারত। সে একইভাবে বিকশিত বাংলা গড়ে তোলার প্রকল্প আমাদের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এখানে একটা শব্দ ইউজ হয়েছে, এই ভূমি শক্তি ও ভক্তির ভূমি। এই পশ্চিমবঙ্গের ভূমিটা শক্তি ও ভক্তির ভূমি হিসাবে এখানে বাজেটে বলা হয়েছে। আর কত ঋণ নতুন সরকার যখন শপথ গ্রহণ করে উত্তরাধিকার সূত্রে কত ঋণ পেয়েছে সেটা দেখো, 8,15,891 কোটি টাকা। 8,15,891 কোটি টাকা। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসতেই পারে। এরপরে রাজস্ব ঘাটতি বা রেভিনিউ ডেফিসিট প্রজেক্টের, যেটা রেভিনিউ ডেফিসিট দেখো, জিএসডিপির নিরিখে 1.02%, যেটা 2025-26 সালে যেটা ছিল সংশোধিত হার 2.07%, কিন্তু এবার টার্গেট করা হচ্ছে 1.02%। আর 2025-26-এ 2.07 হয়েছে, এটা বলা হয়েছে। ফিসকাল ডেফিসিট একইভাবে জিএসডিপির নিরিখে 2.91% টার্গেট রাখা হয়েছে, যেটা আগের বার ছিল 3.40%। ঠিক আছে। আর জিএসডিপির নিরিখে ঋণের হার টার্গেট করা হয়েছে 37.98%, যেটা আগের ইয়ারে আছে 38.29%। এই জিডিপির অনুপাতে ঋণের হার সবথেকে বেশি আছে কোথায়? পাঞ্জাবে। ঠিক আছে। আর আমাদের স্টেট প্রথম 5টা স্টেটের মধ্যে এখন চলে এসছে। তো এটা একটা অ্যালার্মিং বিষয়। 37.98% এটা টার্গেট রাখা হয়েছে, আর গত বছর ছিল 38.29%। ঠিক আছে। এরপরে আমরা পরের পেজে যাই। একটা হেল্পলাইন নাম্বার চালু করা হচ্ছে, আপনার সরকার আপনার পাশে। আপনার সরকার আপনার পাশে। হেল্পলাইন নাম্বারটা হচ্ছে 8282082820। সহজ নাম্বার 828220, তারপর আবার 828220। ওই এর আগে যেমন চালু হয়েছিল দিদিকে বলো বা অন্যান্য যেটা হয়েছিল মুখ্যমন্ত্রীকে বলো, তো ওই রকমই এখানে আপনার সরকার আপনার পাশে, এই ট্যাগলাইনে এই নাম্বারে টোল ফ্রি নাম্বার। আর 24 ঘন্টা জনসাধারণের নিরাপত্তা ও সুরক্ষার সম্মিলিত জরুরি মোকাবিলার জন্য 112, জরুরি পরিষেবার জন্য 112 হেল্পলাইন নাম্বার। ঠিক আছে। নাগরিকদের জরুরি পরিষেবার আবেদনে সাড়া দিতে প্রত্যেকটি থানায় একটা করে নির্দিষ্ট গাড়ি থাকবে, একটা করে আলাদা নির্দিষ্ট গাড়ি থাকবে। এই জন্য 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে। ঠিক আছে।
এরপরে যদি আমরা আসি, নতুন জেলা হবে কয়েকটা, হ্যাঁ নতুন জেলা হবে, 5টা নতুন জেলা হবে। কি কি বলা হয়েছে? কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ। কলকাতা তো আগে থেকে জেলা ছিল, কিসের জন্য এটা নতুন বলা হচ্ছে, এটা ক্রমশ প্রকাশ্য হবে। কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর, আরামবাগ, ঠিক আছে। কাঁথিতে একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে। এখন বর্তমানে 28টা পুলিশ ডিস্ট্রিক্ট আছে, আরও একটা নতুন পুলিশ ডিস্ট্রিক্ট হবে, ঠিক আছে। আর গোপীবল্লভপুরে একটা নতুন মহকুমা হবে। গোপীবল্লভপুর সুবর্ণরেখার তীরে, হ্যাঁ আমি কিছুদিন আগে গিয়েছিলাম একটা কাজের সূত্রে। তো এই গোপীবল্লভপুরে নতুন মহকুমা হবে। আর নতুন পুরসভা হবে যেসব জায়গাগুলো: শিব মন্দির, গাজল, চাচল, বেলদা, বাগনান, জয়গা, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘি, এগুলো হবে নতুন পৌরসভা। তো এখন বর্তমানে কটা পৌরসভা আছে এবং টোটাল কটা পৌরসভা হবে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আছে। ওকে, এরপরে ফায়ার ব্রিগেড স্টেশন হবে বলেছে, এগুলো অতটা ইম্পর্ট্যান্ট না। হেমতাবাদ, বিঞ্চপাড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভা ব্লকের গিদ্দা, বোলিং, গড়বেতা, চণ্ডীপুর ও কাকদ্বীপ, এগুলোতে ফায়ার স্টেশন হবে, ফায়ার ব্রিগেড হবে, এটা বলা হয়েছে। এরপরে যেটা ইম্পর্ট্যান্ট আছে, কাঁথি অন ও দেশপ্রাণ ব্লক, এই ব্লকের সংলগ্ন মৌজাগুলো যোগ করে তোমার দীঘা শঙ্করপুর যে উন্নয়ন পরিষদ আছে, দীঘা শঙ্করপুর যে ডেভেলপমেন্ট অথরিটি আছে, সেটার সঙ্গে এগুলো যুক্ত হবে। কাঁথি ওয়ান ও দেশপ্রাণ ব্লকের সংলগ্ন যে মৌজাগুলো আছে এই দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির, তো সেই মৌজাগুলো দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে যুক্ত হয়ে এটা কাজের এখতিয়ার আরও বাড়ানো হবে। এরপরে যদি আমরা আসি, 1 লক্ষ শূন্যপদ নিয়োগ হবে বলা হয়েছে। 1 লক্ষ শূন্যপদের নিয়োগ হবে। তার ভেতরে আর একটা ঘোষণা হয়েছে, 33% মহিলাদের জন্য সংরক্ষণ হবে। অবশ্যই এটা হরিজন্টাল সংরক্ষণ হবে, মানে SC ST OBC এই এবং আনরিজার্ভ এই কটা বিভাগ থেকেই টোটাল 33% নেওয়া হবে। যে আলাদা যে সংরক্ষণ আছে SC ST OBCর, সেসব থেকে নেওয়া হবে আর আনরিজার্ভ থেকে নেওয়া হবে। তবুও আমাদের এটা আনরিজার্ভ মেল ক্যান্ডিডেটদের জন্য একটা কালো দিন বলা যেতে পারে, কারণ প্রচুর কম্পিটিশন বাড়বে। তো সে যাই হোক, যটা শূন্যপদ থাকবে তার মধ্যে আমাদের লড়াই করতে হবে, ভেঙে পড়লে চলবে না। কিছু তো করার নেই, সিস্টেমের সঙ্গে তো তুমি লড়াই করে পারবে না। আর এটা 33% রিজার্ভেশন এখন অনেক রাজ্যেই দিচ্ছে, এটা আজ না হলে কাল হতোই, এটা কিছু করার নেই। এরপরে যেগুলো ঘোষণা করা হয়েছে, যে 1 লাখ শূন্যপদ বলা হয়েছে, তার ভেতরে 20,000 হবে পুলিশে, 50,000 শিক্ষক এবং শিক্ষক অধ্যাপক এবং অশিক্ষক কর্মী, মানে শিক্ষার সঙ্গে জড়িত যেগুলো সেসব নিয়ে, এবং 1,000 ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস। কয়েকদিন আগেও মুখ্যমন্ত্রী আমাদের এটা বলেছেন, উত্তরবঙ্গে গিয়ে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস একটা বিশেষ বিভাগ, যেটাতে গোর্খারা বেশি নিযুক্ত হয়। তো এটাতে আবার 1,000 নিয়োগ করা হবে, এটা বলা হয়েছে। আর অন্যান্য যে নিয়োগ হবে টোটাল 1 লাখ নিয়োগ হবে, এটা বলা হয়েছে। আর যেখানে প্রযোজ্য সেখানে 10% পদে অগ্নিবীরদের জন্য সংরক্ষিত হবে। আমরা সবাই জানি অগ্নিবীররা 4 বছরের জন্য রিক্রুটমেন্ট হয়, তারপরে তারা রিটায়ারমেন্ট করে একটা লামসাম অ্যামাউন্ট পাওয়ার পর। তো সেই অগ্নিবীরদের জন্য 10% পদে আবার আসন সংরক্ষণ যেখানে প্রযোজ্য হবে সেখানে, মানে ধরে নাও পুলিশ বা অন্যান্য ক্ষেত্রে সেগুলো হয়তো করবে। এরপর যদি আমরা আসি, সরকারি পদে নিয়োগের উর্ধ্বসীমা 5 বছর ছাড় ইতিমধ্যেই আমরা সবাই জেনে গেছি, কিন্তু এটা এখানে বলেছে যে এটা পরবর্তী 2 বছরের জন্য বহাল থাকবে। এটা মানে আজীবন বহাল থাকবে না, ঠিক আছে, মাত্র 2 বছরের জন্য এটা বহাল থাকবে। তাই 2 বছরে যারা সুযোগ পাচ্ছ এই বেশি বয়সের ছাড়ের, তারা এই 2 বছরের মধ্যেই কাজে লাগাও। আর বলা হয়েছে ইউপিএসসির ধাঁচে একটা প্রাতিষ্ঠানিক কাঠামো আনা হবে, ঠিক আছে। তারপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে বেশি করে কাজে লাগানোর জন্য ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশন সূচনা করবে, ওয়েস্ট বেঙ্গল ইম্প্যাক্ট এআই মিশনের সূচনা করবে। তো কীভাবে কী হবে সেই সব নিয়ে পরে রূপরেখা চূড়ান্ত করা হবে, ঠিক আছে। এরপরে ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম IFMS, মানে যারা চাকরি করে সবাই জানো WBIFMS,
তো সেই ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সরকারের যে আর্থিক ব্যবস্থা সেটা পুরোটা চলে। তো সেটাকে পেপারলেস বা কাগজবিহীন করার কথা বলা হয়েছে, এবং পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট রিফর্ম এর একটা অন্তর্গত একটা পরবর্তী ধাপে সূচনা করা হচ্ছে। ঠিক আছে, এরপরে যদি আসো যে ল্যান্ড রিলেটেড যে রিফর্মের কথা বলা হয়েছে, যে সম্মতির ভিত্তিতে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রাম DLRMP, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটার ফুল ফর্ম বি তোমাকে জিজ্ঞেস করতে পারে DLRMPর ফুল ফর্ম কী, তো তখন এটা তোমাকে মনে রাখতে হবে, ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ড মডার্নাইজেশন প্রোগ্রাম। ঠিক আছে, তো এখানে আধার সিডিং চালু করার কথা বলা হয়েছে, অবশ্যই সেটা সম্মতির ভিত্তিতে, মানে কারণ আধার কার্ডে তোমার প্রাইভেসি যুক্ত আছে, এটা তোমাকে সম্মতি নিতে হবে। এরপরে বলছে যে এই সংস্কারের ফলে কী কী হবে, সংস্কারের ফলে স্বচ্ছতা বাড়বে, বিভিন্ন ক্ষেত্রে কাজের পুনরাবৃত্তি কমানো যাবে এবং এগ্রিস্ট্যাকের সঙ্গে সংযুক্তকরণ সহজ হবে। তো এই যে শব্দবন্ধগুলো এগুলো তোমাকে সার্চ করতে হবে। ঠিক আছে, এগ্রিস্ট্যাক কী, এটা নিয়েই কোশ্চেন আসতে পারে পরে। রাজ্য সরকারের পৌর এলাকায় একইভাবে জমির রেকর্ড আধুনিকরণের লক্ষ্যে গৃহীত জাতীয় উদ্যোগের অংশ ওই DILRMP ওপরে যেটা বলেছি। ঠিক আছে, ন্যাশনাল জিও স্পেশাল নলেজ বেস ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশন, দেখো এখানেও দেখো একটা ফুল ফর্ম আসছে নকশার ফুল ফর্ম কি তোমাকে আসতেই পারে, ন্যাশনাল জিও স্পেশাল নলেজ বেস ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশন। একইভাবে রেজিস্ট্রেশনের সুবিধার জন্য অনলাইনের উপর বেশি জোর দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, জমি রেজিস্ট্রির ক্ষেত্রে আরও যেগুলো বলা হয়েছে, ড্রোন সার্ভে, রিমোট সেন্সিংয়ের মতো প্রযুক্তি ব্যবহার করে কয়লা ও অন্যান্য অপ্রধান খনিজ পদার্থের পরিমাণ নির্ধারণ ও পরিবহনের চালান ব্যবস্থা এবং ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস VLTD এর ফুল ফর্ম হচ্ছে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে বেআইনি খনিজ উত্তোলন বন্ধ করতে সরকার সচেষ্ট হবে, এটা বলা হয়েছে। এখানে তাহলে ইম্পর্টেন্ট কী হচ্ছে, VLTD ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস। এরপরে যদি আমরা আসি, দিল্লির আদলে একটা সিভিল সার্ভিস অফিসার ইনস্টিটিউট গড়া হবে, নিউ টাউনে এর জন্য 5 একর জমি দান করা হবে। এবং আরেকটা কথা বলা হয়েছে, যারা ফ্রিকোয়েন্টলি সরকারি অফিসারদের হয় আর কি, ট্রান্সফার হয়, তো সেই ট্রান্সফারের সময় সবথেকে বেশি হ্যাম্পারে পড়ে হচ্ছে তাদের কাচ্চাদের পড়াশোনাতে। এক জায়গা থেকে ট্রান্সফার হলে অন্য জায়গায় হলে আবার সেখানে নতুন করে ভর্তি হওয়া, তো সেই সবের জন্য বেশি হ্যাম্পার না হতে হয়, তার জন্য কলকাতার বাইরেও যদি তাদের পোস্টিং হয়, দিল্লিতে এরকম একটা মডেল চালু হয়েছে সংস্কৃতি স্কুল বলে, তো সেই ধাঁচে এখানেও সংস্কৃতি স্কুল তৈরি করা হবে, এটা বলা হয়েছে। আর বলা হয়েছে যে এই যে মিশন কর্মযোগী, যেটা আমরা কেন্দ্র সরকারের কর্মচারীরা জানি যে একটা ট্রেনিং প্রোগ্রাম আইগট বা মিশন কর্মযোগী, সেটাতে যে কোনো সময় যে কোনো স্থানে যে কোনো ডিভাইসের মাধ্যমে অনলাইনে ট্রেনিংয়ের ভারত সরকারের একটা উদ্যোগ বলা যেতে পারে। তো সেটা মাধ্যমে এখানে সিভিল সার্ভিস অফিসারদেরও কর্মদক্ষতা বৃদ্ধি করা হবে। বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল, যেটা এমএলএ ফান্ড বলে, তো সেই এমএলএ ফান্ডে প্রতি বছর 70 লক্ষ টাকা পর্যন্ত তার পরিমাণ ছিল, সেটা বাড়িয়ে 1 কোটি টাকা করার প্রস্তাব করা হয়েছে। এরপরে দক্ষিণ 24 পরগনা ফলতা এলাকাকে একটি মডেল ব্লক হিসাবে গড়ে তোলার কথা বলা হয়েছে। ফলতা এখন বিখ্যাত, আমরা যে কিসের জন্য বিখ্যাত জানি, প্রথম সেজ হয়েছিল ফলতায় ওয়েস্ট বেঙ্গলের, এবং এখন বর্তমানে বিখ্যাত আমরা সবাই জানি জাহাঙ্গীর খান এবং ফলতার যে ম্যাল প্র্যাকটিস ইলেকশনে হয়েছিল সেটার জন্য। তো সেই ফলতাকে এখন মডেল ব্লক হিসাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে এই এলাকায় একটা উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে ফলতা BPHC মানে ব্লক প্রাইমারি হেলথ কেয়ার যে সেন্টার থাকে সেটাকে 100 শয্যা বিশিষ্ট গ্রামীণ হাসপাতালে উন্নীত করা হবে, যেখানে কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্ট্রিক কেয়ার, এটার ফুল ফর্ম তোমাকে আসতে পারে CMOC, কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্ট্রিক কেয়ার, কম্প্রিহেন্সিভ এমার্জেন্সি অবস্ট্রিক কেয়ার CEMOC, অর্থাৎ সামগ্রিক জরুরি প্রসূতি সেবার ব্যবস্থা থাকবে। একইভাবে জঙ্গিপুর এলাকায় মারাত্মক নদী ভাঙন, বন্যা প্লাবন যেটা হয় ধুলিয়ান এরিয়াতে, পদ্মা নদী ভাঙনে
তো সেই সব বন্যা প্রতিরোধ ও পুনর্বাসনের কাজের জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এরপরে আমরা আসি একইভাবে এনভিএফ কর্মীদের কথা বলা হয়েছে। এখানে এনভিএফটার ফুল ফর্ম মনে হয় সম্ভবত ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স, ন্যাশনাল ভলেন্টিয়ার্স ফোর্স। তো এটা তোমরা একটু দেখে নিও। একইভাবে ভিআরপির ফুল ফর্ম, এগুলো কত টাকা মাইনে বেড়েছে এগুলো তোমার কোশ্চেনে আসবে না, তোমার আসবে হচ্ছে এগুলোর ফুল ফর্ম হয়তো দিয়ে দিতে পারো কোনো পরীক্ষায়। ভিআরপি বা ইন্টারভিউ জিজ্ঞেস করলো, ভিআরপি ভিলেজ রিসোর্স পারসন, তারা কি কাজ করে সেসব তোমার ইন্টারভিউ আসতে পারে। ঠিক আছে, ক টাকা মাইনে বাড়লো, 500 1000 মাইনে বাড়লো, এসব তোমার আসবে না। ভিলেজ রিসোর্স পারসন, ঠিক আছে, ভিআরপি ফুল ফর্ম। একইভাবে ভিসিটি ভেক্টর কন্ট্রোল টিম, আর হচ্ছে ভিএসটি ভেক্টর সার্ভেলেন্স টিম, এরা হচ্ছে ওই ভেক্টর বাহিত রোগ মানে ডেঙ্গু রোধের জন্য যে ওই বিষ দিয়ে বেড়ায় না, তাদেরই সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, ভেক্টর কন্ট্রোল টিম ভিসিটি আর ভেক্টর সার্ভেলেন্স টিম ভিএসটি, এগুলো মনে রেখো। যেটা মাইনের যেটা ইম্পর্ট্যান্ট আছে সেটা হচ্ছে জরুরি অবস্থার সময়, মানে 1975 থেকে 77 যে জরুরি অবস্থা ছিল সেই সময়ে যে সমস্ত সাংবাদিক কারাবাস ভোগ করেছেন তাদের মাসে 10,000 টাকা পেনশন দেওয়া হবে, মাসে 10,000 টাকা পেনশন দেওয়া হবে। একই সঙ্গে যারা তাদের রাজনৈতিক বিশ্বাসের জন্য মিথ্যা ও ভিত্তিহীন মামলায় শিকার হয়েছেন এবং তাদের সংগ্রামী ভাতা দেওয়া হবে। ঠিক আছে, অনেকে জেল খেটেছিল সেই সময়ে, তো তাদের এই সংগ্রামী ভাতা দেওয়া হবে। ঠিক আছে, একইভাবে সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম 20 দিনের কাজ পাওয়া নিশ্চিত করার কথা বলা হয়েছে। এরপরে আমরা আসি অন্নপূর্ণা যোজনা। এটা সবাই আমরা কম বেশি এখন জেনে গেছি। পশ্চিমবঙ্গে বসবাসকারী হতে হবে, 25 থেকে 60 বছর বয়সী এবং 3,000 টাকা করে পাবে। তবে আধারযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা ক্রেডিট হবে ডিবিটির মাধ্যমে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। কত হাজার ফান্ড অ্যালোকেট করা হয়েছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট, 36,000 কোটি টাকা। 36,000 কোটি টাকা মানে তুমি প্রায় 1 কোটির কাছাকাছি উপভোক্তা এটা সুবিধা পাবে, এটা অনুমান করা হচ্ছে। এরপরে উচ্চশিক্ষায় ছাত্রীদের ড্রপ আউটের হার কমাতে সরকারি ও বেসরকারি পোষিত কলেজের আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে, মানে আন্ডার গ্র্যাজুয়েট মানে হচ্ছে গ্র্যাজুয়েশন পাস করেনি তাদের কথা বলা হচ্ছে, সেই সব ছাত্রীদের জন্য একটি নতুন স্কিম চালু করা হবে। সেটার নাম নেই, কিন্তু স্কিমের মাধ্যমে কী হবে সেটা বলা হয়েছে। স্কিমে সরকারি ও সরকার পোষিত কলেজের অবিবাহিত ছাত্রীদের এককালীন 50,000 টাকা দেওয়া হবে। এটা অনেকটা ওই কন্যাশ্রীর মতন, কিন্তু এটা শুধুমাত্র কলেজের ক্ষেত্রে বলা হয়েছে। ঠিক আছে, 50,000 টাকা এককালীন দেওয়া হবে, কিন্তু অবিবাহিত হতে হবে। ঠিক আছে, এই জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, এটা ইম্পর্ট্যান্ট আছে, 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঠিক আছে, এরপরে একটা ওই মায়েদের ভূমিকা বর্ণনা করতে গিয়ে একটা ওয়ার্ড উল্লেখ করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট। মায়ের কোলে সভ্যতার সূতিকাগার, এইসব ওয়ার্ডগুলো না তুমি ডেসক্রিপটিভ রাইটিংও তুমি ইউজ করতে পারো। মায়ের কোলে সভ্যতার সূতিকাগার। ঠিক আছে, তো সেই গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের মজুরি ক্ষতিপূরণের জন্য উন্নত স্বাস্থ্য পরিষেবা গ্রহণে উৎসাহ দিতে এবং মা ও শিশুর জন্য উন্নত পুষ্টির ব্যবস্থা করতে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা চালু করেছে। ঠিক আছে, তো সেই মাতৃবন্দনা যোজনা যা টাকা দেয় তার সঙ্গে অতিরিক্ত আর্থিক সহায়তা দিয়ে সর্বমোট 21,000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে 6টা যে পুষ্টি কিট পায় সেটা পাবে। ওকে, এরপর পরিবহনের দিকে যদি হয় যে বিনামূল্যে মহিলা যাত্রীদের যে পরিষেবা এখন দেওয়া হচ্ছে স্টেট বাসে, সেটা 1 জুন থেকে চালু হয়েছে, সেটা যেন সবাই মনে রাখো। 1 জুন 2026 থেকে চালু হয়েছে। আর সকল মহিলাকে বিনামূল্যে পরিবহনের সুযোগ দেওয়া হচ্ছে, এর জন্য 550 কোটি টাকা বরাদ্দ হয়েছে, 550 কোটি টাকা, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এখন তো কোনো কার্ড মার্ড আলাদা কিছু হয়নি, সেটা এই পিঙ্ক কার্ড বলে একটা কার্ড চালু করবে, সেটা দেখালেই তুমি সেই সব মহিলারা এই ভাড়ার ছাড়টা পাবে। এখন একটা আইডেন্টিটি কার্ড দেখাতে হচ্ছে, ভোটার কার্ড বা আধার কার্ড কিছু একটা, পশ্চিমবঙ্গে বসবাস করে তার জন্য, শুধুমাত্র পশ্চিমবঙ্গে বসবাস করে যারা তারাই পাবে। ঠিক আছে, বাইরেকার কেউ থাকলে তারা পাবে না।
তারপর প্রতিটা মহকুমাতে অন্তত একটি করে মহিলা থানা ও প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করা হয়েছে। এরকম আমাদের মহিলা থানা আছে, কিন্তু প্রতিটা মহকুমাতে হয়তো নেই, সেইটা এখানে বলা হয়েছে। প্রতিটা মহকুমাতে অন্তত একটা করে মহিলা থানা হবে এবং প্রতিটি থানায় নারী সহায়তা ডেস্ক স্থাপন করা হবে এবং শহরের ব্যস্ত এলাকা ও সর্বসাধারণের ব্যবহারের স্থানে টহল দেওয়ার জন্য মহিলা পুলিশ অফিসারদের নিয়োগ নিয়ে দুর্গা সুরক্ষা স্কোয়াড গঠন করা হবে। গঠন করা হবে এবং রাজ্য রিজার্ভ পুলিশের দুটো বাহিনীর নাম, ব্যাটালিয়নের নাম, দুটি নতুন ব্যাটালিয়ন স্থাপন করা হবে। সেটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা ও রানী শিরোমণির নামে হবে। তো এখানে মাতঙ্গিনী হাজরার কি ভূমিকা, যে 1942 সালের ভারত ছাড় আন্দোলনে সে করেছিল। তো এখানে মাতঙ্গিনী হাজরার কি ভূমিকা, 1942-এর ভারত ছাড় আন্দোলনে সে মৃত্যুবরণ করেছিল সেটা, এবং রানী শিরোমণির কি ভূমিকা আছে ভারতের স্বাধীনতা সংগ্রামে বা ভারতের ইতিহাসে, সেটাও গুরুত্বপূর্ণ, সেটা তোমাদেরকে জানতে হবে। এরপরে অন্য যে আমরা পড়ব ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম, ICDS, এটা 1975 সালে শুরু হয়। এটা ফুল ফর্মও আসতে পারে। আশা একইভাবে ফুল ফর্ম আসতে পারে। আশা হচ্ছে অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিস্ট, এটা সম্ভবত 2008-এ চালু হয়, এটা তোমরা দেখে নিও। এরপরে আদিবাসীদের জন্য চালু হয়েছে, আদিবাসীদের জন্য যেটা বলা হয়েছে, ঝাড়গ্রামে একটা 150 কোটি টাকা ব্যয় সমস্ত আধুনিক সুবিধাযুক্ত একটা আদিবাসী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে, এটা বলা হয়েছে। 10 কোটি বরাদ্দ হয়েছে। বিকশিত ভারত 2047-এর যে বিকশিত ভারতের পরিকল্পনা নেওয়া হয়েছে, সেখানে সমর্থন করতে ভিবিজি রামজি, যেটা আগে MG নারেগা ছিল, এটা এখন ভিবিজি রামজি, এর ফুল ফর্ম হচ্ছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, এটা বলা হয়েছে। তো এটাতে অংশগ্রহণ করবে, এটা চালু হবে 2026-এর 1 জুলাই থেকে, ঠিক আছে। রাজ্য সরকার এতে অংশগ্রহণ করবে এবং 14,000 কোটি টাকা এটা বাজেট বরাদ্দ করা হয়েছে। এখন 60% হচ্ছে কেন্দ্র সরকার দেবে, 40% রাজ্য সরকার দেবে, সেই হিসাবে 14,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এটা KYC সম্পূর্ণ জব কার্ড হোল্ডারদের জন্য 125 দিনের কর্মদিবস সৃষ্টি নিশ্চিত করা হয়েছে। MG নারেগাটা কি, যারা অদক্ষ কর্মী তারাই পেত, তো সেই হিসাবে 125 দিনের কর্মদিবস এখানে নিশ্চিত করা হয়েছে। আগে MG নারেগায় 100 দিন ছিল। ওকে, গ্রাম বাংলার জন্য PMAYG, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, যেটা পরে বন্ধ হয়ে গেছিলো, কয়েক বছর জন্য বন্ধ ছিল, এবং বাংলার বাড়ি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের ছিল, তো সেটা আবার নতুন করে চালু হচ্ছে, PMAYG। চলতি অর্থ বছরে 13,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আর এই অর্থবর্ষে 25 লক্ষ নতুন উপভোক্তাকে সুলভে বাসস্থান দেওয়ার কথা বলা হয়েছে। 25 লক্ষ নতুন উপভোক্তা হবে, ঠিক আছে। একইভাবে উত্তরবঙ্গের চা শ্রমিকদের জন্য চা শ্রমিক উন্নয়ন বোর্ড একটা গঠন করা হবে, টি ওয়ার্কার্স ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হবে। এই বোর্ডটি কী কাজ হবে, বোর্ডের কাজ হবে চা বাগানের শ্রমিকদের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের তত্ত্বাবধান করবে, যেমন শ্রমিকদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা, আধুনিক আবাসন এবং অন্যান্য সামাজিক সুবিধা বন্টন করবে। একইভাবে ভারত সরকারের সাহায্যে PM চা শ্রমিক প্রত্যাশান PM চা শ্রমিক প্রত্যাশান এটা যোজনা চালু করা হবে, প্রোৎসাহন। একইভাবে ভারত সরকারের সাহায্যে PM চা শ্রমিক প্রোৎসাহন যোজনা চালু করা হবে। তো চা বাগানের শ্রমিকদের ও তাদের পরিবারের জীবনযাত্রা মানের উন্নতি করাই হবে এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিভিন্ন কল্যাণমূলক পদক্ষেপ যেমন সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা, আবাসন, শিক্ষা সংক্রান্ত সহায়তা, দক্ষতা বৃদ্ধি, পুষ্টি বৃদ্ধির সহায়তা, জীবিকার বৈচিত্র্য আনার একটি সম্পূর্ণ প্যাকেজ অন্তর্ভুক্ত হবে। চা পর্যটন নীতি, ওয়েস্টবেঙ্গল টি ট্যুরিজম পলিসির কথা এখানে বলা হয়েছে। ওয়েস্টবেঙ্গল টি ট্যুরিজম চা পর্যটন নীতি, ওয়েস্টবেঙ্গল টি ট্যুরিজম পলিসির কথা বলা হয়েছে, যেখানে এর আগে ছিল 30% জমি ব্যবসার জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। চা বাগানের 30% জমিকে ব্যবসার জন্য ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। তো সেটা সাধারণ মানুষরা এবং চা শ্রমিকরা ওরা প্রতিবাদ করেছিল এর। তো সেই প্রতিবাদের ফলস্বরূপ এখন বর্তমান সরকার ভাবছে যে
চা পর্যটন ও অন্যান্য ব্যবসায়িক কাজের জন্য চা বাগানে জমির বাণিজ্যিক ব্যবহারের পরিমাণ কমিয়ে 15% করার প্রস্তাব রাখা হয়েছে। তফসিলি জাতি বা হচ্ছে এসসি, তাদের জন্য প্রধানমন্ত্রী অনুসূচিত জাতি অভ্যুদয় যোজনা যেটা চালু আছে, পিএম অজয় চালু আছে, সেটাই এখানে চালু হওয়ার কথা বলা হচ্ছে। এই প্রকল্পে কী হবে, তফসিলি জাতির জীবিকার সার্বিক উন্নতি, হোস্টেল বানানো এবং তফসিলি অধ্যুষিত গ্রামগুলিকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। এই অর্থ বছরে এর জন্য 500 কোটি টাকা ব্যয় করা হয়েছে এবং 1500 থেকে 2000টি গ্রামকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এরপরে যদি আমরা আসি, শহরাঞ্চলে 400টি মা আহার কেন্দ্র আছে, যেটা আগে মা ক্যান্টিন ছিল, এখন এটা মা আহার কেন্দ্র হয়েছে, হ্যাঁ, চালু করার কথা বলা হয়েছে। এগুলিতে ডিম, মাছ, সবজি দিয়ে তৈরি সুষম পুষ্টিকর খাবার প্রতিবেলা জনপ্রতি 5 টাকায় দেওয়া হচ্ছে। ভবিষ্যতে আরও 210টি এমন কেন্দ্র চালু করার কথা বলা হয়েছে। বর্তমানে 400টি চালু আছে, পরে আরও 210টি চালু করার কথা বলা হয়েছে। বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম নাগরিকদের জন্য মাসিক পেনশন 500 টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বিশেষ আর্থিকভাবে দুর্বল আদিবাসী গোষ্ঠী, যেটা হচ্ছে পিভিটিজি, মানে পার্টিকুলারলি ভালনারেবল ট্রাইবাল গ্রুপ, তো সেটা পশ্চিমবঙ্গে 3টে আছে। 3টে কী কী, লোধা সবর একটা হচ্ছে টোটো, আর একটা হচ্ছে বিড়হর। এই 3টে জাতি আছে। লোধা সবর আর বিড়হর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের যে জেলাগুলো সেগুলোতে পাওয়া যায়, আর টোটোরা হচ্ছে মাদারিহাট জেলার, এই আলিপুরদুয়ার জেলার মাদারিহাট যে ব্লক সেখানে পাওয়া যায়। তো তাদের জন্য সুষম পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য বিতরণের একটা প্রকল্প ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে প্রতি সপ্তাহে এই আদিবাসী গোষ্ঠীগুলির প্রত্যেকটি পরিবারকে চাল, ডাল, ভোজ্য তেল, চিনি, লবণ এবং আলুসহ খাদ্য প্যাকেট বিতরণ করা হবে, যাতে আমলাশোলে যে আমাদের দুর্ভিক্ষর ফলে কয়েকজন মারা গিয়েছিল, আমলাশোল এই লোধা সবরদের একটা গ্রাম, 2009 সাল বা 2006 সালে নাগাদ বামফ্রন্টের জামানায়। তো সেই রকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, ওই জন্যই এই খাদ্যের এই প্রকল্পটা নেওয়া হয়েছে। তারপর ঝাড়গ্রাম জেলার ভারত সরকারের সহায়তায় জীবিকার মানোন্নয়নের একটি সামগ্রিক প্রকল্প চালু করা হবে। আর পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে জনজাতি অধ্যুষিত গ্রামগুলিতে ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান প্রকল্প রূপায়িত হবে। তো এটা সম্পর্কে তোমরা একটু ডিটেলসে জেনে নেবে। তারপরে সবথেকে ভালো আমার যেটা মনে হয়েছে, যে গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের, গিগ ওয়ার্কার মানে ধরে নাও জোম্যাটো, সুইগি বা অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে সেসব, ফ্লিপকার্ট, অ্যামাজন, সেসবের যে ডেলিভারি যারা দেয় বা তার সঙ্গে যেসব কর্মচারীরা যুক্ত, তাদের বলা হয় গিগ ওয়ার্কার। তো এই গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের আর্থিক স্থিতিশীলতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে একটি সহায়ক পরিবেশ তৈরির জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড গঠন করার প্রস্তাব দেওয়া হয়েছে। তারা কী করবে, যা গিগ ওয়ার্কারদের জন্য একটা নির্দিষ্ট কল্যাণমূলক পদক্ষেপ ও সামাজিক সুরক্ষার বাস্তবায়িত করবে। এবং যেটা সবথেকে ভালো লেগেছে আমার, এই গিগ ওয়ার্কারদের জন্য বিনামূল্যে পানীয় জল ও মোবাইল চার্জের সুবিধা দেওয়া হবে। তারা যে এত ফাস্ট ডেলিভারি দেয়, কিন্তু তারা হয়তো এই গরমে যাচ্ছে এক জায়গায় কিন্তু পিপাসা পেচ্ছে, তবু তাদের জল খাওয়ার মতন সময় থাকে না। তো সেটা বিনামূল্যে পানীয় জল এবং মোবাইল চার্জের সুবিধা দেওয়া বলা হয়েছে, কারণ তারা মোবাইল দিয়েই সব কিছু ডেলিভারিটা করে। এই দুটো খুব প্রয়োজনীয়। এরপরে যদি আসি, পরিযায়ী শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষার যে আয়ুষ্মান কার্ড, সেটার কথা বলা হয়েছে। এই আয়ুষ্মান কার্ডের ফলে গোটা ইন্ডিয়ায় তারা সেটা নিয়ে করতে পারবে, ডাক্তার দেখাতে পারবে। এর সঙ্গে সঙ্গে এক দেশ এক রেশন কার্ড, মানে একজন যদি ব্যাঙ্গালোর বা চেন্নাইয়ে গিয়ে সে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করে, কিন্তু সেখানে সে এই রেশন কার্ডের মাধ্যমে তার মালটা তুলতে পারবে, তার যে খাদ্য সামগ্রীটা তুলতে পারবে এবং সেটা সে সুবিধাটা নিতে পারবে, তাই তো। এরপর অভিবাসী প্রবণ এলাকায় বাস করা মানুষের জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশের মাধ্যমে বিকল্প জীবিকার সুযোগ তৈরি করা বিশেষ উদ্যোগ নেবে। যেমন ধরো মালদা, মুর্শিদাবাদ, এখান থেকে প্রচুর মাইগ্রান্ট ওয়ার্কার অন্য জায়গায় কাজ করতে যায়। তো এইসব এরিয়ার মানুষদের বিশেষ দক্ষতা বিকাশের মাধ্যমে বিকল্প জীবিকার সুযোগ তৈরি করার ব্যবস্থা করা হবে, যাতে তারা বাইরের রাজ্যে না যায়। তারপর ভারত সরকার স্কিম ফর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট
ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, SASCI, এটা ফুল ফর্ম ইম্পর্টেন্ট, স্কিম ফর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট। এর মাধ্যমে পরিকাঠামো প্রকল্পে রাজ্যগুলিকে সহায়তা দিচ্ছে, কিন্তু এই সহায়তা এমনি এমনি দিচ্ছে না। এই যে যেমন ধরে নাও স্মার্ট মিটারের কথা এখন বলা হচ্ছে, তো এই রকমই নানা রকমের যে রিফর্ম, সেই রিফর্মগুলোতে কাজ করলে তারপরে এই সুবিধাটা দিবে। এই যে 10,000 কোটি টাকার এখানে বলা হয়েছে, হ্যাঁ, আর্থিক সহায়তা পেতে পারে পশ্চিমবঙ্গ কী করলে, এই যে নির্দেশিকা যেগুলো আছে, পাবলিক ফাইন্যান্স, তথ্য প্রযুক্তি ও পরিকাঠামো, মাইনিং সেক্টর, টেলিকমিউনিকেশন আইন, রাইট অফ ওয়ে রুলস, কৃষির জন্য ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, পশুপালন ক্ষেত্রে এবং আর্থিক ব্যবস্থা নেওয়া দক্ষতা বৃদ্ধি, এইসব সংস্কারমূলক পদক্ষেপ তাকে নিতে হয় পশ্চিমবঙ্গ সরকারকে, তারপরে এই সুবিধাটা পাবে। কিসের আন্ডারে? এই যে আগে যেটা বললাম, স্কিম ফর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু স্টেট ফর ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, যেটা হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে SASCI। এরপরে আমরা আসি দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর শহরগুলি যেগুলো আছে, সেগুলোতে পরিকাঠামো, বাসস্থান, হসপিটালিটি নেটওয়ার্ক গঠনের জন্য সিটি ইকোনমিক রিজিয়ন CER স্কিম বাস্তবায়িত করা হবে। তারপর ভারত সরকারের পূর্বোদয় প্রকল্প আছে, সেটা কথা এখানে উল্লেখ করা হয়েছে। সেটার সামগ্রিক আঞ্চলিক উন্নয়নের উদ্যোগে, যেটা লক্ষ্য পূর্ব ভারতের অর্থনৈতিকভাবে শক্তিশালী করার কথা বলা হয়েছে। এরই অঙ্গ হিসেবে যে ডানকুনি লুধিয়ানাকে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রাইট করিডোরের মাধ্যমে যুক্ত করেছে ভারত সরকার। ডানকুনি এবং হরিয়ানার লুধিয়ানাকে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের মাধ্যমে যুক্ত করেছে। একইভাবে ডানকুনিতে তার জন্য একটা বলা হচ্ছে যে ডানকুনিতে একটি মাল্টি মোডাল লজিস্টিক হাব হিসাবে তৈরি করতে সক্রিয় পদক্ষেপ ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট নেবে, যা যা সাহায্য দরকার সেটা করবে। একইভাবে আরেকটা আছে কেন্দ্র বাজেটে, রিসেন্ট বাজেটেই এটা ঘোষণা হয়েছে, ডানকুনি সুরাট ডেডিকেটেড ফ্রাইট করিডর। একটা হচ্ছে ডানকুনি লুধিয়ানা ইস্টার্ন ডেডিকেটেড ফ্রাইট করিডর, আরেকটা হচ্ছে ডানকুনি সুরাট তো গুজরাটে, ডানকুনি সুরাট ডেডিকেটেড ফ্রাইট করিডর। এগুলো কথা বলা হয়েছে, যা যা সাহায্য দরকার সেটা ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট করবে। কলকাতা বন্দরের ভার লাঘব করার জন্য পূর্ব মেদিনীপুর জেলার দাদন পাত্রাবাড়ি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা PPP মডেলে একটা গভীর সমুদ্র বন্দর গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে, যেটা আগে তাজপুরে রাখা হয়েছিল। তাজপুরে কিন্তু অত গভীর সমুদ্র বন্দর নেই, তার জন্য সেটা পিছিয়ে এখন পূর্ব মেদিনীপুর জেলারই দাদন পাত্রাবাড়ে সেখানে করার প্রস্তাব এখানে দেওয়া হচ্ছে। এরপর 1200 কোটি টাকা ব্যয় কালনা ও শান্তিপুরের মধ্যে সংযোগকারী একটা ভাগীরথী প্রধান সেতু নির্মাণ করার কথা বলা হয়েছে। 1200 কোটি টাকা ব্যয়ে কালনা এবং শান্তিপুর, বর্ধমানে কালনা এবং নদিয়ার শান্তিপুর এটা যোগ হবে। এর সঙ্গে সঙ্গে 900 কোটি টাকা ব্যয়ে 7.41 কিলোমিটার দীর্ঘ একটা চিংড়িঘাটা থেকে নিউ টাউন এলিভেটেড করিডর করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেটা বাইপাস সল্টলেক সেক্টর 5কে যুক্ত করবে। বাইপাস এবং সল্টলেক সেক্টর 5কে যুক্ত করবে। এরপর 1850 কোটি টাকা ব্যয়ে হুগলি জেলার ডানকুনি জংশন ও মগরার মধ্যে একটা কৌশলগত রোড করিডর প্রকল্প গড়ে তোলা হবে। কোথায়? হুগলি জেলার ডানকুনি জংশন ও মগরার মধ্যে, ঠিক আছে, 1850 কোটি টাকা ব্যয়ে। এর ভেতরে থাকবে 3টি লেন বিশিষ্ট বৈদ্যবাটি আরবি, মানে রোড ওভারব্রিজ থাকবে, ঠিক আছে। একইভাবে বীরভূম জেলা 800 কোটি টাকা প্রকল্প ব্যয় রাইট ব্যাঙ্ক মেন ক্যানেল RBMC এবং লেফট ব্যাঙ্ক মেন ক্যানেল LBMC। তাহলে রাইট ব্যাঙ্ক মেন ক্যানেল এবং লেফট ব্যাঙ্ক মেন ক্যানেল এটা বীরভূম জেলায় অবস্থিত ময়ূরাক্ষী নদীর উপরে, ঠিক আছে। এর উপর 4 লেন বিশিষ্ট NH14 4 লেন বিশিষ্ট ময়ূরাক্ষী নদীর উপর একটি 4 লেন বিশিষ্ট ব্রিজ নির্মাণের কাজ হাতে নেওয়া হবে। দুর্গাপুর, আসানসোল এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি এই সব শহরগুলোর মধ্যে যে মেট্রো সংযোগ চালু করার লক্ষ্যে কীরকম সম্ভাবনা আছে সেটার জন্য টেকনো ইকোনমিক স্টাডি করা হবে। যদি সম্ভাবনা থাকে তাহলে করা হবে। ভাগীরথী ও হুগলি নদীর পরিকাঠামো ঘাটতি মেটাতে
100 কোটি টাকার বাজেট বরাদ্দ বলা হয়েছে। এগুলো ওই যে জেটির উন্নয়ন, জেটি গ্রামীণ বাজারগুলি সংযোগকারী রাস্তার উন্নয়ন, এসব করা হবে। এরপর সুন্দরবনের এখানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, 104টা দ্বীপ আছে, ঠিক আছে, 104টে দ্বীপপুঞ্জ হচ্ছে সুন্দরবন। তার ভেতরে 54টিতে বসবাস করে 54টিতে মানুষ বসবাস করে, 50টিতে মানুষ বসবাস করে না। তো এখানে 100 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে, যে পন্টুন ভিত্তিক জেটি সম্পর্কিত পরিকাঠামো নির্ণয়ন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য, সৌরচালিত নৌকার ব্যবহার উৎসাহিত করার জন্য এসবের কথা বলা হয়েছে, যাতে কার্বন ফুটপ্রিন্ট কমানো সম্ভব হয়। শালিমার ও গার্ডেন রিচের মধ্যবর্তী অঞ্চলে আরও টার্মিনাল, এটা আরও টার্মিনালের ফুল ফর্ম কী সেটা আসবে, ঠিক আছে, তোমরা দেখে নেবে। তো এই শালিমার ও গার্ডেন রিচের মাধ্যমে আরও টার্মিনাল প্রস্তাব রাখা হচ্ছে। এর ফলে বিদ্যাসাগর সেতু, কলকাতা ও হাওড়া সংযোগকারী রাস্তাগুলিতে যানবাহনের চাপ কমবে। গঙ্গা তীরের সৌন্দর্যায়নের কথা বলা হয়েছে, তার জন্য 200 কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই আরবি, এর আগে বললাম না, আরবির ফুল ফর্ম হচ্ছে রোড ওভারব্রিজ। পশ্চিমবঙ্গের কুলপি, এটা একটা হচ্ছে ছোট বন্দর। এরকমই যে সব ছোট বন্দর আছে, কুলপি সহ অন্যান্য ছোট বন্দর, সেই সব ছোট বন্দরগুলো উন্নয়নের জন্য 100 কোটি টাকার বরাদ্দ করা হয়েছে। কেন্দ্র সরকারের উড়ান প্রকল্প আছে, ঠিক আছে, উড়ে দেশ কি আম নাগরিক, উড়ানের ফুল ফর্ম হচ্ছে উড়ে দেশ কি আম নাগরিক। তো এই প্রকল্পের মাধ্যমে ছোট ছোট যে শহরগুলো আছে সেগুলোতে বিমানবন্দরের সহজ মানে কম টাকায় এক জায়গা থেকে আরেক জায়গায় পরিষেবা দেওয়ার কথা বলা হয়। তো সেই প্রকল্পে নতুন বিমানবন্দর তৈরি করা হবে। কি পুরুলিয়া, বালুরঘাট এবং মালদা, 3টে হবে, পুরুলিয়া, বালুরঘাট এবং মালদা, পুরুলিয়া, বালুরঘাট এবং মালদা। এবং কোচবিহারে যেটা আছে সেটাকে সম্প্রসারিত করা হবে। একইভাবে হাসিমারা এয়ারফোর্স এবং কলাইকুণ্ডা এয়ারফোর্স, এই দুটোকে জমিদান করা হবে বলা হয়েছে। তো হাসিমারা এয়ারফোর্স কোথায় অবস্থিত, কলাইকুণ্ডা এয়ারফোর্স কোথায় অবস্থিত, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা উত্তরবঙ্গে, একটা দক্ষিণবঙ্গে, এটা কোথায় কোথায় অবস্থিত তোমরা কমেন্টে জানাও। আর নেতাজি সুভাষ যে বিমানবন্দর আছে, দমদম এয়ারপোর্ট, সেটাতে প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তার জন্য কল্যাণীর কাছে একটা নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর, মানে নতুন বিমানবন্দর স্থাপনের জন্য 1000 থেকে 1500 একর জমি শনাক্ত করার কথা বলা হচ্ছে। বর্তমানে রাজ্যে বিদ্যুতের চাহিদা হচ্ছে 13 গিগাওয়াট, এটাকে আগামী 2 বছরে 16 গিগাওয়াট এবং 2035 সালে 27 গিগাওয়াটে নিয়ে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। তো এই চাহিদা মেটানোর জন্য সরকারি ও বেসরকারি খাতের আইপিপি মাধ্যমে নতুন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করার কথা বলা হচ্ছে। এবং পিপিপি মডে সান্তালদিহি যেটা আছে, সেই সান্তালদিহিতে 2x800 দুটো 800 মেগাওয়াট সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা বলা হচ্ছে। বক্রেশ্বরে আনুমানিক মোট 2000 কোটি টাকা ব্যয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম সমন্বিত মেগা ফ্লোটিং সোলার ফটোভোল্টাইক তো বক্রেশ্বর আমরা জানি এটা উষ্ণ প্রস্রবণের জন্য বিখ্যাত। সেই উষ্ণ প্রস্রবণকে কাজে লাগিয়ে 2000 কোটি টাকা ব্যয়ে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের সমন্বিত মেগা ফ্লোটিং সোলার ফটোভোল্টিক প্রকল্প স্থাপনের কথা বলা হয়েছে। এরপর পিএম সূর্য ঘর মুক্তি বিজলি যোজনা যেটা আছে, রুফটপ সৌর শক্তি স্থাপনের ব্যবস্থার কথা বলা হচ্ছে। 2 লক্ষ রুফটপ সৌরশক্তি স্থাপনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, 2 লক্ষ। এখানে ওপেন অ্যাক্সেস পলিসি নেওয়া হবে এবং সরকারি অফিসগুলোতে গ্রিড সংযোগ সম্বন্ধিত সোলার পিপি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হবে। এই পিএম সূর্যঘর মুক্তি বিজলি যোজনার মাধ্যমে। এবং এই প্রকল্পে SC/ST পরিবারগুলিকে 5000 টাকা অতিরিক্ত ভর্তুকি দেওয়া হবে।
এরপর সাগরদ্বীপে যাওয়ার রাস্তায় উন্নত করতে মৌরিগঙ্গা সেতুর নির্মাণে কথা বলা হয়েছে এবং নন্দীগ্রাম এবং হলদিয়ার মাঝে সব ঋতুতে ব্যবহারযোগ্য একটি সেতু নির্মাণের কথা বলা হয়েছে। তো এই গেল প্রথম পার্ট। তোমাদের ভালো লেগে থাকলে এবং আমার সময় হলে কালকে দ্বিতীয় পার্টটা আমি আপলোড করব।